হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি স্যার। জি, তাহলে আমরা আজকে যেটা আলোচনা করার কথা ছিল, আমরা আজকে দেখবো হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তাহলে ইনট্যাঞ্জিবল অ্যাসেট কোনটা? আইডেন্টিফায়েবল নন মনিটারি অ্যাসেট উইদাউট এনি ফিজিক্যাল সাবস্টেন্স, যেটার আপনার ফিজিক্যাল সাবস্টেন্স নাই কিন্তু আইডেন্টিফায়েবল নন মনিটারি অ্যাসেট। এটা কিরকম হইতে পারে? যেমন দেখেন, ব্র্যান্ড নেম, পাবলিশিং টাইটেল, কম্পিউটার সফটওয়্যার, প্যাটেন্ট ইত্যাদি ইত্যাদি। মূলত ইনটেনজিবল অ্যাসেট নিয়ে আলোচনা করা হয়েছে বিএফআরএস 38-এ। আমরা জানি যে কোনো অ্যাসেটের ক্ষেত্রে অ্যাসেট কাকে বলে? অ্যাসেট ইজ আ রিসোর্স controlled by the entity as a result of past event and from which future economic benefit are expected to flow. আচ্ছা, এবং এই দুইটার সাথে আর দুইটা রেলিভেন্ট সংজ্ঞা কি? একটা হচ্ছে গেইন, একটা হচ্ছে লস। গেইন কোনটা? এটা পার্ট অফ ইনকাম, ইনক্রিজ ইন ইকোনমিক বেনিফিট থ্রু এনহ্যান্সমেন্ট অফ অ্যাসেট or decrease in liability other than contribution from equity. আর লস হচ্ছে কোনটা? ডিক্রিজ ইন ইকোনমিক বেনিফিট থ্রু ডিপ্লিশন অফ অ্যাসেট, additional liability other than distribution of equity. এখন ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ডেফিনেশনের ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া আমরা দেখব। প্রথমটা হচ্ছে এটা আইডেন্টিফায়েবল হবে, আর দ্বিতীয়টা হচ্ছে কি এন্টিটির কন্ট্রোলে থাকবে। তাহলে অ্যাসেট মাস্ট বি আইডেন্টিফায়েবল, এটার মানে হচ্ছে কি বাস 38 includes the identifiability requirement to distinguish intangible asset from goodwill which arise on acquisition of subsidiary. তবে এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে আরেকটা বড় ইনট্যাঞ্জিবল অ্যাসেট হচ্ছে গুডউইল, যেটা নিয়ে আসলে কি আমাদের বিএফআরএস বা আইএফআরএস 3-তেও প্রচুর আলোচনা আছে। তো যেটা আমরা ইনফ্যাক্ট যখন কনসলিডেশন করছি তখন আমরা দেখছি গুডউইলের ইস্যুটা। তো এখন ইনট্যাঞ্জিবল অ্যাসেটের দুইটা ক্রাইটেরিয়া কি? প্রথমত এটা হচ্ছে সেপারেবল, এবং কোন ধরনের কন্ট্রাক্ট থেকে আসলে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের বা কোনো লিগ্যাল রাইট থেকে এটা তৈরি হয়। আচ্ছা, অ্যাসেটটা সেপারেবল, এটার মানেটা কি? যদি এই অ্যাসেটটাকে আলাদাভাবে বিক্রি করা যায়, অথবা ট্রান্সফার করা যায়, অথবা এক্সচেঞ্জ করা যায়, অথবা রেন্ট করা যায়, অথবা লাইসেন্স করা যায় অ্যানাদার পার্টিকে, তখন এটাকে আমরা বলবো আইডেন্টিফায়েবল। কন্ট্রোল, ইনট্যাঞ্জিবল অ্যাসেট যে কোনো অ্যাসেটেরই কি করতে হবে? কন্ট্রোল থাকতে হবে। তো ইনট্যাঞ্জিবল অ্যাসেটও স্যাটিসফাইড করবে the basic definition of asset, যে এটা কন্ট্রোল আপনার থাকবে। One of the characteristics of an asset is that it is under the control of the entity. The entity must therefore able to enjoy the economic benefit from the asset and prevent the access of other to those benefit. Legally enforceable right is evidence of such control, but not always a necessary condition. The following should be noted. For example, control over technical knowledge or know-how only exists if it is protected by a legal right. যেমন ধরেন প্যাটেন্ট, এটা প্রোটেক্টেড কি দিয়ে? একটা লিগ্যাল রাইট দিয়ে। Skill of employee arising out of benefit of training are unlikely to be recognized as intangible asset. কারণ কি? কারণ হচ্ছে ধরেন স্কিলটাও তো এক ধরনের ইনটেঞ্জিবল, কিন্তু এটা অ্যাসেট না কেন? কারণ এটাকে
ফিউচারে উনি আপনার অর্গানাইজেশনেই থাকবে, এটার যেহেতু কোনো নিশ্চয়তা নাই, তার এটার উপর যেহেতু আপনার কোনো কন্ট্রোল নাই, সেই জন্য এমপ্লয়ের স্কিলটা অ্যাসেট না। তার মানে অ্যাসেট হইতে হইলে অবশ্যই একটা কন্ট্রোলের ব্যাপার থাকবে অথবা লিগালি এনফোর্সেবল রাইট হইতে হবে। থার্ড হচ্ছে an entity normally has insufficient control over market share and customer loyalty for those to meet the definition of intangible asset. However, the exception to this would be where entity has the ability to exchange a customer relationship. For example, customer list can be traded or separate right provided for its use by a third party. These provide reliable evidence that entity has control over the future economic benefit from the relationship and therefore meet the definition of intangible asset. Basically, আমরা কখন একটা অ্যাসেটকে ইনটেনজিবল অ্যাসেট হিসেবে রিকগনাইজ করি? বেসিক প্রিন্সিপালটা কি দেখেন, ইকোনমিক বেনিফিট থাকতে হবে। That is, an item can only be recognized as intangible asset if its economic benefit are expected to flow in the future from ownership. Economic benefit may result in increase in revenue, but also may result in reduction cost. এটার কারণ কি? Cost saving হইতে পারে। So an intangible asset should be recognized and only if both the following occur. কি? প্রথম হচ্ছে probable that future economic benefit are attributable to the asset, that is future economic benefit হবে, এবং এই বেনিফিটটা আমরা কি করতে পারবো? রিলায়েবলি মেজার করতে পারবো। Measurement has to exercise judgment in assessing degree of certainty attached to the flow of economic benefit to the entity, giving greater weight to external evidence. An intangible asset recognized and its cost. এখন কোন একটা ইনটেনজিবল অ্যাসেট যদি অ্যাকোয়ার করা হয়, সেই ক্ষেত্রে আপনার in most cases separately acquired intangible asset satisfy the BUS 38 recognition criteria: brand, mastheads, publishing title, license, computer software, copyright, patent, airport landing slot are example of asset that can be acquired externally and should be capitalized. এক সেকেন্ড একটু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই মাস্টহেড মানে কি জানেন নাকি কেউ? এটা হচ্ছে কলাম লেখক। কলাম লেখক আছে না, ওইটা আমি একটু চেক করলাম। হ্যাঁ, কলাম লেখেন যারা আর কি। আচ্ছা, কস্ট টু দিস পারপাস অফ কম্প্রাইজেস, কি কি কস্ট আমাদের আসে যদি সেপারেটলি অ্যাকোয়ার্ড হয়? প্রথম হচ্ছে পারচেজ প্রাইস, আর একটা হচ্ছে আদার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেড কস্ট। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্টের মধ্যে কি থাকবে? প্রথমে থাকবে কস্ট অফ এমপ্লয়ি,
তারপর থাকবে লিগ্যাল এবং প্রফেশনাল ফি, তারপর থাকবে কস্ট অফ টেস্টিং। কোনগুলা টেনজিবল অ্যাসেটের মতোই কোন কস্ট গুলা এক্সক্লুডেড হবে? প্রথম হচ্ছে কি কস্ট অফ ইন্ট্রোডিউসিং নিউ প্রোডাক্ট অর সার্ভিস, কস্ট অফ কন্ডাক্টিং বিজনেস ইনটু নিউ লোকেশন, আর একটা হচ্ছে অ্যাডমিন এন্ড আদার জেনারেল ওভারহেড কস্ট। Capitalization of cost should cease when the asset is ready for use, irrespective of whether it is put into use immediately or not. When an entity purchases another business entity, the proceed paid will normally exceed the value of individual asset and liabilities. This is referred as goodwill. যেমন ধরেন আপনি এক্স কোম্পানি ওয়াই কোম্পানিকে কিনলো, তো এক্স কোম্পানি যখন ওয়াই কোম্পানিকে কিনে তখন একটা হয়তো গুডউইল জেনারেট হইতে পারে। BFRS 3 business combination include a list of items acquired in a business combination that should be recognized as intangible asset separately from goodwill under 5 headings. এখন একটা হইতে পারে যে গুডউইল জেনারেট হয়েছে, গুডউইলের বাইরেও আপনার যেসব ইনটেনজিবল অ্যাসেট বিজনেস অ্যাকুইজিশনের কারণে আপনি অ্যাকোয়ার করতে পারেন, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ট্রেডমার্ক, কাস্টমার লিস্ট, মোশন পিকচার ফিল্ম, ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট, এবং একটা হচ্ছে কি কম্পিউটার সফটওয়্যার। ফেয়ার ভ্যালু কাকে বলে? যেহেতু আমরা এক্সচেঞ্জের কথা বলতেছি বা পারচেজের কথা বলতেছি বা কম্বিনেশনের কথা বলতেছি, ফেয়ার ভ্যালু হচ্ছে অ্যামাউন্ট for which an asset could be exchanged between knowledgeable willing parties at arm's length transaction. যেই প্রাইসটা আপনার কি নলেজেবল এবং উইলিং পার্টি একটা অ্যাসেটের জন্য পেমেন্ট করতে রেডি আছে, সেইটাকে আমরা বলবো ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু তো একটা খুবই ইজি ওয়ে হচ্ছে অ্যাক্টিভ মার্কেট যদি থাকে, ফেয়ার ভ্যালু মে বি অবজার্ভড ফ্রম an active market of similar or market of recent or similar transaction. Other method কি হইতে পারে? ধরেন if fair value cannot be ascertained reliably, then the asset has failed to recognition criteria. In this situation, no separate intangible asset would be recognized, resulting in an increase in the value of goodwill arising on the business combination. আচ্ছা, কোন অ্যাকুইজিশনের সময় ইনটেনজিবল অ্যাসেটের কোন অংশগুলোকে আমরা এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করব? Expenditure on intangible asset must be recognized as expense unless it is the part of the cost of asset which meet the recognition criteria. এবং আরেকটা হচ্ছে item is acquired in business combination and cannot be recognized, অথবা expenditure should be treated as expense, include startup cost, training cost, advertising and promotional cost, business relocation and reorganization cost. Recognition of internally generated asset. Internally generated goodwill should not be recognized as an asset. The key difficulties in deciding whether other internal generated intangible assets are to be recognized are fixing the time when an identifiable asset come into existence, and it can measure the cost reliably, as it is difficult to distinguish the cost of generating it from those maintaining or enhancing day-to-day operation of business. তাহলে internally generated যদি কোনো goodwill, for example,
এটাকে কিন্তু রিকগনাইজ করা যাবে না, ঠিক আছে? ইন্টারনালি জেনারেটেড কোনো ইনটেনজিবল অ্যাসেট যদি তৈরি হয় আমরা কিন্তু এটা রিকগনাইজ করতে পারবো না বা করা যাবে না। দ্য কি ডিফিকাল্টিসটা কি? কারণ আমরা তো জানি না। এই যে যেমন ধরেন আমরা বলি এই বিজনেসে গুডউইল আছে, এটা আমরা কথা প্রসঙ্গে বলি, কিন্তু এটা কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্টে এটা যদি কম্বিনেশনের মাধ্যমে তৈরি না হয় আমরা কিন্তু এভাবে রিকগনাইজ করি না। কারণ একটা হচ্ছে আমরা তো টাইমটা ফিক্স করতে পারতেছি না, আর সেকেন্ড হচ্ছে রিলায়েবলি মেজার করা এটার কোনো উপায় নেই। এখন এটা মানে কন্টেম্পোরারি আরেকটা কনসেপ্ট হচ্ছে রিসার্চ ফেজ আর ডেভেলপমেন্ট ফেজ। যেমন ধরেন এই যে করোনার টিকার প্যাটেন্ট ফর এক্সাম্পল, এখন এটার কোন টাইমটা এটাকে আমরা মানে এই প্যাটেন্টটাকে আমরা অ্যাসেট হিসেবে রিকগনাইজ করব এবং ক্যাপিটালাইজ করব এবং কতক্ষণ আমরা কি এটা রিকগনাইজ করব না। আমি অবশ্য আমাদের আইসিএমএ তেও এবং সিএ তেও একটা প্রশ্ন আসে, দেখবেন যে ধরেন একটা কখন আপনি কোন ফেজে থাকলে রিসার্চ মানে এর অনেকটা এরকম যে কোন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের রিসার্চ ফেজে আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাসেট হিসাবে চিন্তা করব নাকি এটা আমরা এক্সপেন্সে নিয়ে যাব। তো আমরা যদি এখন একটু দেখি, when there is a doubt regarding into which expenditure fall, it must be allocated research phase, and this is the example of prudence concept. Evaluation of such asset is split into research and development phase, jeta bollam. Note, this phase relate to all intangible, not just would normally be regarded as research or development expenditure. Also note, then when there is a doubt into which phase expenditure fall, it must be allocated kothay to the research phase. This is the application of prudence concept. Research phase. Dekhen, all expenditure that arise in the research phase should be recognized and expensed when it is incurred. No cost will be recognized and as an intangible asset. Rationale taking, the rationale for this treatment is that this stage is if insufficient certainty that expenditure will generate economic benefit. আমাদের অ্যাসেটের সঙ্গে মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে কন্ট্রোল আর একটা হচ্ছে কি ফিউচার ইকোনমিক বেনিফিট থাকবে। আপনি রিসার্চ করলেন, কিন্তু আমরা যদি রিসার্চ ফেজে থাকি আমরা কিন্তু জানি না যে এটা কি ফিউচার ইকোনমিক বেনিফিট হবে কিনা। রিসার্চ কস্টের মধ্যে কি কি থাকতে পারে? একটা হচ্ছে অ্যাক্টিভিটি aim to obtain new knowledge, আর একটা হচ্ছে the search for evaluation and final selection of application of research findings and other knowledge. The search for alternative material, device, product, process, system, formulation, design, valuation, possible alternative of new or improved material, device, প্রোডাক্ট, প্রসেস, সিস্টেম অর সার্ভিস। তার মানে কি এগুলো হচ্ছে সব রিসার্চ ফেজ। আপনি পসিবল অল্টারনেটিভ খুঁজতেছেন, অথবা আপনি অল্টারনেটিভ খুঁজতেছেন অফ ম্যাটেরিয়াল, ডিভাইস, প্রসেস, এটা তো এখনো পান নাই এবং এখন আপনি জানেন না যে এটা থেকে আপনার কোনো ফিউচার ইকোনমিক বেনিফিট হবে কিনা। সুতরাং এইটা হবে রিসার্চ ফেজ এবং এইখানে যেই এক্সপেন্সটাই হবে সেটা আমরা একদম ইনকাম স্টেটমেন্টে অ্যাজ অ্যান এক্সপেন্স আমরা চার্জ করে দিব। কিন্তু এমন যদি হয় যে টেকনিক্যাল ডেভেলপমেন্ট স্টেজ, মানে ডেভেলপমেন্ট কস্ট মে কোয়ালিফাই ফর রিকগনিশন অফ অ্যাসেট, intangible asset, provided that following strict criteria can be demonstrated. কি কি ক্রাইটেরিয়া হবে? যে টেকনিক্যাল ফিজিবিলিটি ডান এবং এটা অ্যাভেলেবল ফর ইউজ অর সেল, অথবা ইটস
intention to complete the intangible asset and use or sell it. অথবা আপনার ability to use or sell the intangible asset. অথবা how an intangible asset will generate future economic benefit. Among other things, the entity should demonstrate the existence of market for the output of intangible asset or intangible asset itself, if it could be generate internally the usefulness of intangible asset. Availability of adequate technical, financial, and other resource to complete the development, use, or sell the intangible asset. তারপরে liability to measure the expenditure attribute to the intangible asset during its development. If the above conditions are met, development expenditure কি করতে হবে? Must be capitalized. In contrast to research cost, development costs are incurred later stage of the project, and probability of success should be more apparent. Example of development cost কি কি হইতে পারে? Design, construction, precondition and pre-use of prototype and model, design of tools, jigs, molds and other and die involving new technology, design, construction, operation of pilot plant that is not still economically feasible for commercial production, design, construction and testing of an alternative for new or improved material, device, product, process, system or services. Amortization period and amortization method. Intangible asset with finite life, that is একটা specific lifetime আছে, ধরেন 5 বছর বা 10 বছর বা 20 বছর, should be amortized over its expected useful life. আমরা tangible asset যেটাকে depreciation বলি, intangible asset এর ক্ষেত্রে আমরা বলতেছি amortization. Amortization should start when when the asset is available for use. Amortization should cease earlier of the date asset is classified as held for sale in according to the BFRS 5 non-current asset, held for sale and discontinued operation, and the date that the asset is de-recognized. Amortization method use should reflect the pattern in which asset future economic benefit are consumed. In such a pattern cannot be predicted reliably, straight line method should be used. The amortization charge for year period should normally recognized in profit or loss account. The residual value of an intangible asset with a finite life is assumed to be zero. The residual value of an intangible asset with finite useful life is assumed to be zero unless a third party is committed to buying the intangible asset at the end of its useful life, unless there is an active market for that type of asset, and it is probable that there will be a market for the asset at the end of its useful life. The amortization period and amortization method used for intangible asset with finite useful life should be reviewed at each financial year end. এখন এখানে দুইটা অঙ্ক আছে, আমরা দুইটা অঙ্ক দেখি। দেখেন, Minvan is a company operating in media and communication. It owns a number of newspaper and monthly magazine title, which were acquired when the company acquired the asset on news media. Total consideration was 130 million, of which
100 million was attributed to identifiable net asset. তাহলে বাকি 30 মিলিয়নটা কি হবে? বাকি 30 মিলিয়নটা হবে গুডউইল। 60 মিলিয়ন যখন নিউজপেপার এবং ম্যাগাজিনের টাইটেল বলতেছে, তখন এই 60 মিলিয়নটা হবে কি? ইনটেনজিবল অ্যাসেট। কথা বোঝা গেছে? টাইটেল যখন বলবে নিউজপেপার এবং ম্যাগাজিনের, এটা হবে ইনটেনজিবল অ্যাসেট। আর এই যে 1 মিলিয়ন আমার আইডেন্টিফাইবল অ্যাসেট, অথচ আমি পেমেন্ট করছে 130 মিলিয়ন, তাহলে বাকি 30 মিলিয়ন হবে কি? গুডউইল। The acquisition occurred on 1st January 2007. The newspaper and magazine title are assessed as having indefinite life. Goodwill arising on acquisition is estimated to have useful life of 20 years. ঠিক আছে? However, এখন দেখেন এখানে একটা impairment review হইছে, যেটাই দেখছে গুডউইল কত? 1 মিলিয়ন, ভ্যালু এটার কমে গেছে। The newspaper magazine have all increasing. The newspaper and magazine has shown increasing circulation since its acquisition. Accordingly, is considering the financial statement of 31 December 2007, the director wished to revalue the title কত? 133 million, which represent the such amount it is estimated could be realized if the title of its associate right were sold separately in the market at December 7. Director estimate that approximate close to current cost. On January 7, company decide to expand its printing capacity by investing high machinery costing 20 million. তাহলে মেশিনারির জন্য 20 মিলিয়ন। আচ্ছা, এখন machinery has been developed by a French company and Midband have to pay 20 million to acquire the patent. তার মানে প্যাটেন্ট কি? আরেকটা ইনটেনজিবল অ্যাসেট। তার মানে এখানে আমরা টোটাল 3টা ইনটেনজিবল অ্যাসেট পাইলাম। allowing its sole use to technology for 10 years. তাহলে amortization হবে কত করে? 2 করে। In addition, Midband also developed a range of greeting cards to be sold alongside and advertised in the monthly magazine. This card will be sold under a new brand name, which Midband has developed 6 million developing. কি বলছে? আচ্ছা, Midband এখন কি করছে? Also develop a range of greeting card to be sold alongside, advertised in the monthly magazine. This card will be sold under new developed brand name, which Midband has spent 6 million for developing. তাহলে এইটা কি আসবে না আসবে না? আমরা যখন ইনটেনজিবল অ্যাসেটের এখানে দেখেন Midband বলতে যাচ্ছে যে ব্র্যান্ড নেম ইন্টারনালি জেনারেটেড হয়েছে 6 মিলিয়ন ডলারে। সেই ক্ষেত্রে ইন্টারনালি জেনারেট যদি ইনটেনজিবল অ্যাসেট হয়, সেইটা আমরা যখন ওই নোট রেডি করব ইনটেনজিবল অ্যাসেটের, সেইখানে এইটা আসবে না। তাহলে আমরা যদি একটু সলিউশনটা এবার দেখি। দেখেন এখানে আছে গুডউইল, প্যাটেন্ট এন্ড পাবলিশিং টাইটেল টোটাল। আমরা এটা যখন করব তখন এইভাবে লিখবো, নোটস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট as 31st December 31/7.
জানুয়ারির 1 তারিখে কিন্তু কোনো অ্যাসেট ছিল না। এডিশন হইল গুডউইল 30। কিভাবে বললাম যে এখানে আছে 130, ওইখান থেকে 100 খরচ হয়েছে, মানে 100 অ্যাসেট হয়েছে, সো গুডউইল হবে 30। $60 মিলিয়ন বলছিল পাবলিশিং টাইটেল হিসাবে পেমেন্ট করা হয়েছে, সুতরাং এটা আমরা দিব 60 মিলিয়ন। প্যাটেন্ট পরবর্তীতে নিউজ পেপার টাইটেলস এর সাথে কেনা হয়েছে, সেটা হচ্ছে 20। তাহলে টোটাল হচ্ছে 110 মিলিয়ন। একইভাবে অ্যামortization এখানে নাই। গুডউইলে দেখেন ইম্পেয়ারমেন্টের কথা বলা আছে 1, প্যাটেন্টে 10 বছরে 2 করে, পাবলিশিং টাইটেল নাই, এখানে 3 আর 1। তাহলে ক্যারিং অ্যামাউন্ট জানুয়ারি 1 নাই, ডিসেম্বর 7 হবে 29, 18, 60 এবং 107। এখানে আবার একটা অ্যাকাউন্টিং পলিসি নোট দিছে, দেখেন intangible asset are recognized at fair value of consideration paid and separately from goodwill. Patent are amortized on straight line basis over the life of legal agreement. Publishing title এখানে বলা আছে have an infinite life and are not amortized but subject to annual impairment. Goodwill is not amortized but subject to annual impairment. তাহলে এই অঙ্কটা একটু খাতায় করেন, হ্যাঁ। এরপর আমরা আরেকটা অঙ্ক করব। দেখা যাচ্ছে? জি স্যার, যাই। তাহলে একটু খাতায় করে ফেলেন, হ্যাঁ।
শেষ স্যার। এখন ওই অ্যাকাউন্টিং পলিসি নোটটা একটু এটার সাথে, হ্যাঁ এটা একটু খালি বিএফআরএস ফ্রেমওয়ার্ক তুলতে হবে না ওই পর্যন্ত। ওকে। হ্যাঁ অনেক অনেক কি সিআর কে অনেক নাই ক্লাসে? হ্যালো স্যার আজকে অনেক ভাই নাই মনে হয়। আচ্ছা তা তাহলে এটা কার সাথে, এক সেকেন্ড আমি একটু এটা আসলে ইয়ে করতে ভুলে গেছিলাম। আচ্ছা এটা পড়াই অঙ্ক দুইটা পরে আমি আপনাদের কারোর একটা মেইল নিয়ে আমি এখনই মেইল করে দিচ্ছি, হ্যাঁ আপনারা গ্রুপে আপলোড করে দিন। এই মামুন ভাই একটা জিনিস দেখছেন, বিকাশ সাস্টেন টাকা 104 crore লস ইন 9 months। বিকাশ বিকাশ তাই তো বলতেছে, টার্নওভার অনেক বেশি না?
Because the leading mobile financial service provider in the country sustained 104 crore loss in the past 9 months alone, which is nearly 100% more than that of same time last year. ওরা কি 2 বছর ধরে লস করতেছে? তবে বিকাশে ইয়াপ কষ্ট খুব বেশি তো, অপারেটিং কস্ট, স্যালারি এমপ্লয়ীদের ডিলার তো না। আমরা এর পরের অঙ্কটা দেখি। এখানে দেখেন ওইটা শেষ হয়েছে না সবার? হ্যালো হ্যালো স্যার লাস্টের লাইনটা বাকি ছিল স্যার। স্যার ওকে স্যার। আমরা যদি এখানে দেখি, দেখেন Pharmoria Limited operates in a pharmaceutical business. The following information relate to company activity in research and development for the year ended 31 October 2007. Commercial production started কবে 1 January 2003. Formula A by 31 October 2006 43,000 has been capitalized in development expenditure of this product. During the year, further 10,000 was spent on development of this product. Pharmoria has taken out a patent in respect of Formula A, which will last for 10 years. Legal and admin expense in relation to this is 2,000. In the current year, sales of Formula A amounted 50,000. Sale over next 3 years, 1.5 lakh, 2 lakh and 1 lakh respectively. তার মানে কি এইটা ইনট্যানজিবল অ্যাসেটে রিকগনাইজ করা যাবে মনে হচ্ছে। তারপর আমরা দেখি Formula B is at earlier stage. Although the company believe it has a reasonable expectation of future benefit for the project, has not been able to demonstrate with sufficiently certainty. Expenditure on this project of current year is 20,000. তাহলে এটা কি অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা যাবে বি?
তার মানে যেহেতু এটা আপনার এখনো ফিউচার ইকোনমিক বেনিফিটটা আমরা ডেমনস্ট্রেট করেন নাই উইথ সাফিসিয়েন্ট সার্টেনিটি 20,000, তাহলে এটা কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে যে এটা অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা, মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা যাবে না। তাহলে আমাদের এটা কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে কোনটা আমাদের কতটুকু রাইট অফ করব আমরা, আর কতটুকু আমরা অ্যাসেট হিসেবে শো করব। সলিউশনটা যদি আমরা দেখি, দেখেন ফর্মুলা বিতে ইনকাম স্টেটমেন্টে রাইট অফ কত করব? ফর্মুলা বি, নট কোয়ালিফাইং অ্যাজ ডেভেলপমেন্ট ফেজ, এটা হচ্ছে 20,000। অ্যামortization অফ ডেভেলপমেন্ট 5,300। ওয়ার্কিং দেখতে বলছে, ওয়ার্কিং এ দেখেন কিভাবে বের করছে 5,300। আমাদের সেলস বাই টোটাল সেলস ইনটু আমাদের যখন এটা রেডি হয়েছে ওইখান থেকে অক্টোবর পর্যন্ত হচ্ছে 5 মাস। তাহলে সেলস এই বছরে আছে 50,000, আর টোটাল সেলস আছে 50,000 প্লাস পরের বছর 1.5 লাখ, তার বছর 2 লাখ, তার বছর 1 লাখ ইনটু 53,000, টোটাল হয় কত? 5,300। আচ্ছা, আর প্যাটার্ন এখানে কোশ্চেনে দেখেন দেয়া আছে, হয়ে গেল এই যে এখানে has taken out a patent in respect of formula A, legal and admin expense in relation to this patent 2,000। তাহলে এইখানে হচ্ছে প্যাটেন্ট 2,000। যেহেতু প্যাটেন্টটা নেওয়া হয়েছে কতদিনের জন্য? 10 ইয়ার স্যার। 10 ইয়ার্স না? এটা কোথায় দেয়া আছে? 2000 উপরে স্যার। হ্যাঁ, 2000 উপর লাইনে স্যার। 2000 এর উপরের লাইন। স্যার আমরা যে লাইন আচ্ছা বলি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আমি এইখানে ঘুরতেছি। হ্যাঁ, উইথ ফর 10 ইয়ার্স, তাহলে 2000 এর আমাদের 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 200। আচ্ছা, এখন আসেন আমরা এই যেটা ব্যালেন্স শিটে যে ইনটেনজিবল অ্যাসেটটা দেখাবো, আমরা এটা যে ডেভেলপমেন্ট কস্ট নিছি, এটা কোনটার? এটা হচ্ছে প্রজেক্ট ফর্মুলা এ, আর প্যাটার্নটা আমরা আলাদাভাবে শো করছি। এখানে আসবে ডেভেলপমেন্ট কস্ট অফ এ, আর আসবে কি ফর্মুলা এ আর প্যাটার্ন। আর ফর্মুলা বি যেহেতু এখনো রিজনেবল এভিডেন্স নাই, সো উইথ সাফিসিয়েন্ট সার্টেনিটি, সেই কারণে এটা আমরা এক্সপেন্স হিসাবে চার্জ করে দিব। তাহলে এখন এই অঙ্কটা একটু তোলেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? জি স্যার যাই। হ্যাঁ, তোলেন।
স্যার হয়েছে স্যার। তাহলে এই অঙ্কটাও বোঝা গেছে? হ্যালো, হ্যালো। জি স্যার, গেছে স্যার। আচ্ছা, মেইলটা এখন আমি ওপেন করব কিভাবে? আচ্ছা, এটার ফরওয়ার্ডটা কোথায় আছে? একজন ইমেইল অ্যাড্রেস বলেন আপনাদের। আশিফুল ইসলাম, আপনি একটু আমাকে মেইল অ্যাড্রেসটা বলেন তো। স্যার আমি চ্যাট বক্স দিয়েছি স্যার। হ্যাঁ, আপনি একটু মুখে বলেন না আবার। স্যার আশিফুল ডট আশিফুল দেখেন স্যার, আপনি ASHI না? স্যার ASHIFUL হ্যাঁ, ISLAM। দাঁড়ান, তারপর কি আশিফুল ইসলাম? স্যার আশিফুল ইসলাম ইসলাম 82। দাঁড়ান এক সেকেন্ড আগে। হ্যাঁ ভাই আস্তে ধীরে বলেন, স্পেলিং কই মানে ওয়ার্ড আকারে ইয়া আকারে। হ্যাঁ সেটাই। ASHIFUL ISLAM 82। 82 জি স্যার। হ্যাঁ, তারপর @gmail.com স্যার। হ্যাঁ, আমি তাহলে এটা এখনই পাঠাচ্ছি। হ্যাঁ, পাইছেন? আপনি দেখেন তো চেক করে। জি স্যার, চেক করতেছি। হুম। জি স্যার, আসছে স্যার। তো তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ।
জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসিফুল ভাই আপনি একটু শেয়ার করে দিন হ্যাঁ গ্রুপে। হ্যালো, আসিফুল, হ্যালো হ্যালো, উনি মনে হয় লিভ নিচ্ছে। হ্যাঁ, কি মনে হয় স্যার? ওকে।